10-12 জন সেখানে উঠে গেল, উঠে আমাকে ঘিরে ফেললো যে ভাই এখান থেকে যাবেন না, আপনার সাথে কথা আছে না, আমাকে আর নড়াচড়া করতে দিচ্ছে না। আপনি এই আন্দোলনে র্যাবের হাতে মানে আটক হয়েছিলেন, র্যাব আপনাকে তুলে নিয়ে যায়, আটক বলবো না, র্যাব আপনাকে তুলে নিয়ে যায় এবং আপনি প্রায় 12 মাস কারাগারে ছিলেন। কেমন অভিজ্ঞতা ছিল জীবনের জন্য এই এই তুলে নিয়ে যাওয়া, এই কারাগারে থাকা, মানে এবং আপনার বিরুদ্ধে প্রায় 10টি মামলা এখনো রুজু আছে এবং আপনাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। একজন ছাত্র, আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এ ছাত্র হয়ে আপনাকে 10 মামলা নিয়ে কোর্টে যেতে হচ্ছে, হাজিরা দিতে হচ্ছে এবং এই যে আপনার একটা মানে সংগ্রামী একটা অধ্যায়, গল্প, এটা একটু শুনতে চাচ্ছি সংক্ষেপে আপনার কাছ থেকে। এটা কি বলবো, আসলে আমরা স্বাধীন সার্বভৌম দেশে, আমার বয়স তো 26-27 বছর বয়স, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে মাস্টার্সে পড়াশোনা করছি। একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের একটা মতামত থাকবে, ছাত্ররা কথা বলবে। আমরা ভোট দিতে পাচ্ছি না কত বছর থেকে। আপনাকে আপনাকে তুলে নিয়ে গেল, ওই কিভাবে তুলে নিয়ে গেল যদি একটু মানে একটু বলেন অনিয়ারে। এবার যা হয়েছিল 28 তারিখ রবিবার, মোহাম্মদপুর হাউজিং সোসাইটি 6 বাইতুল ওয়াহাব জামে মসজিদে আমি বাসা থেকে বের হই না, যেখানে থাকি সেখান থেকে বের হই না এই পরিস্থিতির কারণে। শুধু আন্দোলনে যাই আবার আসি, কিন্তু সবসময় বের হই না। আমার বাবা বললো যে পাশে মসজিদ, অন্তত নামাজটা পড়ো, আসো যাই। তো নিয়ে গেলাম, আমি মসজিদে দোতলায় উঠলাম, আর কিছু লোকজন মসজিদের বাইরে নামাজ পড়ে জানালে তাকে কেমন সন্দেহ হচ্ছিল, অনেকগুলো বাইক, এভাবে তো হয় না কখনো। আমি নামছিলাম না আর মসজিদ থেকে। কিছুক্ষণ পরে সুন্নতের নামাজ পড়ার আগেই 10-12 জন সেখানে উঠে গেল, উঠে আমাকে ঘিরে ফেললো যে ভাই এখান থেকে যাবেন না, আপনার সাথে কথা আছে না, আমাকে আর নড়াচড়া করতে দিচ্ছে না। তাদের পোশাক আশাক বা চালচলন সবকিছুর দিকে তারা কোনো পোশাক পরে আসে নাই এবং অল্প বয়সী। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এরা ছাত্রলীগ বা হবে, স্থানীয় লোকাল বিশ্ববিদ্যালয় কলেজের চেহারা দেখে মনে হচ্ছিল। আমিও তখন আসলে একটু ঘাবড়ে যাই, কারণ তারা আসলে কি করবে না করবে সেটা তো আসলে বোঝা যাচ্ছে না। আমি যখন বারবার বললাম যে ভাই আপনারা কারা, তখন বললো যে আপনি ওরা ছাড় আসবে, কথা বলবেন। তারপরে সেখানে একজন ভদ্রলোক আসে, তিনি বলেন যে আমাদের সাথে আপনাকে যেতে হবে। আমি আর তখন খুব একটা সিন ক্রিয়েট করি না, কারণ সিন ক্রিয়েট করলে তো আমাকে সেখানে সেভ করার মধ্যে কেউ নাই, বরং তাদের সাথে ঝামেলা হবে, তারা আরো মারবে। পরে আমি গেলাম, আমার বাবা ছিল, বাবা কান্নাকাটি করছিল, একরকম একটা গাড়িতে, হাইস গাড়িতে আমাকে তুলে আমাকে, মোবাইল ছিল আমার সাথে, মোবাইলগুলো বন্ধ করে রাখে, আমাকে নিয়ে যায়। পরে কিছুক্ষণ পরে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। পরে একজন পাশ থেকে, আমি জিজ্ঞেস করছিলাম আমাকে কোথায় নিচ্ছেন ভাই, এতক্ষণ তো বলেন না, এখন একটু বলেন, আমি তো আপনাদের ইয়াতে জিম্মায় এখন আছি। আপনি র্যাব 3-এ যাবেন শাহজাহানপুর। তারপরে তারা আমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেখানে চোখ খোলার পরে দেখলাম সামনে কিছু অফিসার। তো তারা সেখানে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন, যে এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে আপনার ভূমিকা কি, আপনি আপনার সংগঠনের কি দায়িত্বে আছেন, কোন দায়িত্বে আছেন, আপনি নুরুল হক নূর আপনাকে কি নির্দেশনা দিয়ে গেছে, সরকার প্রধানের কি কি নির্দেশনা আপনারা কিভাবে কাজে লাগাচ্ছেন, এবং এই যে সরকার পতনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে যে দফাগুলো লিখে দিয়েছিল নুরুল হক নূর, সেই বিষয়ে আপনি কি জানেন, সেই যে চ্যাট গ্রুপ, সেই চ্যাট গ্রুপে আপনি ছিলেন কিনা। বিপ্লবোত্তর অবস্থা, এতদিন তো অনেক কথা বলতে পারে নাই, এখন বাস্তবতা হচ্ছে যে হ্যাঁ এরকম একটা চ্যাট গ্রুপ ছিল, এরকম একটা চ্যাট গ্রুপ ছিল। সেই চ্যাট গ্রুপে আমরা অল্প কয়েকজন ছিলাম, সেখানে নুরুল হক নূর ছিলেন, আমিও ছিলাম সেখানে। কত মেম্বার হবে ওই চ্যাট গ্রুপে? এখানে আন্দোলনকারীদেরও কয়েকজন ছিলেন, আক্তার হোসেন, নাহিদ, হাসনাত আবদুল্লাহ সহ, সাজিদ আলম সহ আর কয়েকজন ছিলেন সেখানে। মূলত স্বাভাবিকভাবেই যেহেতু আমরা একটা আন্দোলন 18 সাল থেকে করে আসছি, আমাদের একটা অভিজ্ঞতার জায়গা আছে, কমিউনিকেশন, তারপর হচ্ছে পরিস্থিতি ম্যানেজমেন্ট, উত্তরসূরি, নূর ভাই ডাকসুর ভিপি, তার একটা বিশাল অভিজ্ঞতার জায়গা। সেই জায়গাগুলো থেকে এই অভিজ্ঞতাগুলো বিনিময় হতো এবং কোন পরিস্থিতিতে কি করা উচিত। যখন আসলে নির্বিচারে গুলি চালানো শুরু হলো, অবশ্যই আমাদের তো এই সরকারকে আমরা চাই না, সেই দাবি আমাদের অনেক আগে থেকেই। আমি তো ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে, অনেক আগে থেকে আমাদের এই আন্দোলন। কিন্তু চলমান আন্দোলনটা যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ছিল, সেই ফরম্যাটটাই চলে আসছিল। কিন্তু যখন এভাবে নির্বিচারে গুলি চালানো শুরু হলো, মানুষ মারা শুরু হলো, তখন তো আর এই আন্দোলন আর কোটা সংস্কার আন্দোলন না। তখন আমাদের জায়গা থেকে নূর ভাই তারা এরকম পরামর্শ বা ইয়া ছিল যে হ্যাঁ দেখো আসলে মানুষ এখন কি চাচ্ছে, সেটা তোমাদের অনুধাবন করা উচিত এবং সেই ডাকটা তোমাদের দেওয়া উচিত মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। তো সেই বিষয়গুলোকেই আমাকেও জিজ্ঞেস করা হয়। তো অনেক কিছুই আসলে সেই পরিস্থিতিতে
আমাকে হ্যান্ডেল করতে হয়েছে আসলে, কারণ আমি তখন যদি র্যাবের হাতে চলে যেতাম আমি হয়তো আজকে জেলখানায় থাকতাম, বা আমি হয়তো আজকে মুক্তি পেতাম। তাহলে আমার যে এই সময়ের ভূমিকা আমি তো রাখতে পারতাম না। যেমন অনেক সমন্বয়কে কিন্তু ডিবির ওইখানে নিয়ে গিয়ে তাদেরকে সাইন দিয়ে জোর করে বাধ্য করা হয়েছে, একটা পরিস্থিতির কারণে তারা বাধ্য হয়েছে, তারা কিন্তু পরে আবার বের হতে আসতে পেরেছে। সেই পরিস্থিতিতে কিছু বিষয় ছিল যা হয়তো সবকিছু এখন বলা সম্ভব না, তবে এই প্রশ্নগুলো মূলত ছিল আর কি, নির্দেশনা, সরকার পতন, আপনারা ভবিষ্যতে কি ধরনের রাষ্ট্র গঠন করার জন্য আপনারা চিন্তা করতেছেন, সেই রাষ্ট্রের ব্যবস্থাটা কেমন হবে, হ্যাঁ বিপ্লবোত্তর বাংলাদেশ, এই সমস্ত বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা, কারা কারা কাজ করতেছে। তো অনেক প্রশ্ন উত্তর করা, মানসিকভাবে সেখানে আমাকে অনেক হ্যারাস করেছে, ভয় দেখিয়েছে অনেক রকমের। এবং একটা পর্যায়ে ঠিক ওই সময়টাতেই, আমি জানতাম না, বাসায় আসার পরে জানছি, ওই সময়টাতেই আবার তারা ওই ডিবি থেকে একটা প্রেস রিলিজ, এই সমন্বয় যারা বাকিরা ছিলেন তারা ওভাবে করে দিয়েছেন। তারাও ঊর্ধ্বতম অনেক অফিসারের সাথে কথাবার্তা বললেন। একটা পর্যায়ে তারা বললেন যে ঠিক আছে, আপনি তো কিছুদিন আগে 6 মাস জেলে ছিলেন সলিটারি কনফাইনমেন্টে, আপনি মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা অসুস্থ বলে আমরা জানছি। তো সেই জায়গা থেকে আমাদেরকে কোনো নির্দেশনা এভাবে দেয় নাই, বলছে যে আমাদের যা ভালো মনে হয় করতে। একটা পর্যায়ে তারা বললেন যে ঠিক আছে, আপনি যেহেতু অসুস্থ, সলিটারি কনফাইনমেন্টে ছিলেন, 10টা মামলা আপনার নামে, আমরাও সবাই যে আসলে আন্দোলনের বিপক্ষে তাও না, আন্দোলনের যৌক্তিকতা আমরা অনুভব করি, যেহেতু এটা সরকারের অর্ডার, আমাদেরকে পালন করতে হয়। আপনাদের প্রতি আমাদের একটা ভালোবাসা আছে, আপনারা ভবিষ্যতে দেশের সম্পদ, ভবিষ্যতে দেশে আপনারা নেতৃত্ব দিবেন, আমরা সেটা প্রত্যাশা করি। ঠিক আছে, আপনাকে আমরা সেই চিন্তাভাবনাগুলো থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনাকে পৌঁছে দিয়ে আসছি। তারা কিন্তু সবার সামনে না, ইন্ডিভিজুয়ালি 2-3 জন অফিসারের সেই কথাটা বলে পরে আমাকে সেখান থেকে ছেড়ে দেয়। দেখ, সেটা তো আমার একটা লাগছিল, সেই অফিসাররা আসলে কেন, কিভাবে, কি আসলে সিদ্ধান্ত নিলেন। থাকে তো রাষ্ট্রযন্ত্রের সবাই তো তাদের অনুভূতি, সবাই তো আসলে মানুষ।